বাংলাদেশে এখনো কম কম করে হলো 20 লক্ষ ভারতীয় বৈধ অবৈধ ভারতীয়রা চাকরি করছে এবং স্বয়ং ওনার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনে চাকরি করছে। বাকি অন্যান্য প্রতিষ্ঠান তো বাদেই দিলাম। শুধু তাই না, ভয়ঙ্কর জিনিসগুলো দেখেন, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয়, আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংকে এবং অন্যান্য জায়গায় কিন্তু ভারতীয় সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। আমার গত বহু বছরের 25 বছরের আন্তর্জাতিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আন্তর্জাতিক অভিজ্ঞতায় বলছি যে কতটাই সহজ একটা অ্যাপ বা একটা সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের ডেটা কালেক্ট করা এবং সেই ডেটাটা একটা গোপন সোর্সে পাস করে দেওয়া। ইটস ভেরি ইজি। আমাদের দেশের সরকারের সেরকম কোনো ব্যবস্থা নাই কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার ভেরিফাই করা। বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও এখনো ভারতীয় জিনিসপত্র, সফটওয়্যার এবং সিস্টেম চলছে। আমার জানা মতো বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে এখনো ভারতীয় লোক কাজ করছে। আমরা এতটাই এর মাঝখানে আছি 1 বছর পার হয়ে যাওয়ার পরও। অথচ উনার মুনাফেকি দেখেন, 20 লক্ষ ভারতীয় বাংলাদেশে বৈধ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে। উনার 1 বছর চলে গেছে, একটা ভারতীয়কে উনি একটা আদেশ দিতে পারে নাই যে সমস্ত অবৈধ ভারতীয়দেরকে উমুক মাসের এত তারিখের মাঝখানে বের হয়ে যেতে হবে, নাহলে গণহারে গ্রেফতার করা হবে এবং যেই বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ভাড়া দিবে এবং যেই ব্যবসায়িক তাদেরকে চাকরিতে রাখবে তাদেরকেও গ্রেফতার করা হবে। আজকে ডক্টর ইউনূসের যদি হ্যাডম থাকতো, মাথায় যদি দেশ চালানোর গিলু থাকতো, খালি সুদ খাওয়ার জ্ঞান ছাড়া আর পশ্চিমাদের দেওয়া নোবেল ছাড়া অন্য কোনো জ্ঞান যদি থাকতো, দেশ চালানোর সদিচ্ছা থাকতো, দেশের ভালো করার ইচ্ছা থাকতো, বাংলাদেশের শিক্ষিত যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার, বেকারত্ব শূন্য করার যদি সদিচ্ছা থাকতো, তাহলে আদেশ দিত যে এত তারিখের মাঝখানে সমস্ত অবৈধ, প্রথম ধাপে সমস্ত অবৈধ ভারতীয় বের হয়ে যাবে এবং কড়া হুঁশিয়ারি, বাড়িওয়ালা এবং যারা চাকরি দিবে তাদেরকেও এই আইন ভঙ্গ করার কারণে গ্রেফতার করা হবে। হুড় করে বাংলাদেশ ছেড়ে কিন্তু 10 লক্ষ ভারতীয় চলে যেত এবং বাংলাদেশ আদেশ দিত, বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়ে যারা কোয়ালিফাইড হয় তাদেরকে তোমরা চাকরিতে নাও। বাংলাদেশের ছেলে মেয়েরা কি পারে না, তাদের নেতৃত্ব দিলে বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে পারে। তাদের শিক্ষার বা নেতৃত্ব দিলে, তাদেরকে গঠনের এবং প্রফেশনাল লাইনে নেতৃত্ব দিলে তারা পৃথিবীর বিভিন্ন দেশে জয় করতে পারে। উপর আল্লাহ সাক্ষী এবং যাদেরকে জীবনে গাইড করেছি তাদের মা বাবা সাক্ষী এবং সেই সব সন্তানরা সাক্ষী যে কানাডার ইউনিভার্সিটিতে পড়ে, আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ে, কঠিন পড়াশোনার চাপের মাঝখানে পড়ে পড়াশোনায় মন উঠে গেছে। বাবা মা আমাকে ডেকে রিকোয়েস্ট করেছে, ভাই আমার ছেলেকে যদি একটু মোটিভেট করতেন। আধা ঘন্টার মোটিভেট করেছি। আল্লাহর রহমতে সেই সব ছেলে মেয়েরা এখন মাইক্রোসফটে, অ্যাপলে জব করছে। আমি অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি নিজে পড়িয়েছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়েছি। অনেক বাবা ব্যাংকের ম্যানেজার বাংলাদেশে আমার কাছে তার ছেলেকে নিয়ে আসছে। আপনার কথা অনেক শুনেছি, আমি তখন বাংলাদেশে ছিলাম, আমেরিকা থেকে মাত্র ফেরত গিয়েছি। আমি ছেলেকে গাইড করেছি ক্লাস 10-এ পড়ে। আমি বলেছি তুমি জাভা সার্টিফিকেশন করো। তার বাবা ব্যাংক ম্যানেজার এসে আমার সামনে, আমি বলেছি এই সার্টিফিকেশন তোমাকে বাইরে পড়াশোনা করা এবং বাইরে চাকরি পাওয়ার সাহায্য করবে। সেই বাবা এসে আমার অফিসে কেঁদেছে যে আপনার গাইডলাইনে সে এখন যুক্তরাষ্ট্রের স্কলারশিপ পেয়ে গেছে। সুতরাং বাংলাদেশে আমার চেয়ে অনেক বড় বড় চ্যাম্পিয়ন আছে এইসব বাচ্চাদেরকে গাইড করার, কিন্তু প্রফেসর ইউনূস এই স্কুলের বাচ্চা ছেলেমেয়েদেরকে শিক্ষায়, টেকনোলজিতে, বিজ্ঞানে মনোযোগী হতে না বলে তাদেরকে রাজনীতির মাঠে এবং টাকার গন্ধ দিয়ে এবং সুখের লোভ দিয়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। এবং শুধু তাই না, 18 বছর হলে যেখানে মানুষ মনে করে বিয়ের জন্য যোগ্য, কোয়ালিফাইড বয়স, 18 বছর হলে একটা প্রাপ্ত বয়স্ক একটা মানুষ হিসেবে তাকে গণনা করা হয়। সেখানে ভোটের বয়সটা যখন 16 বছরে নিয়ে আসা হবে, তার মানে কিন্তু পড়াশোনার থেকে আরো রাজনীতির দিকে গেল ওই দিকে। বিষয়টা কিন্তু ভোট দিয়ে না,
এই যে রাজনীতিবিদরা ভোট কেন্দ্রে আনার জন্য 16 বছরের বাচ্চা ছেলে মেয়েদের পিছনে লাগবে, মনে রাখতে হবে তাদের কিন্তু বিয়ের বয়সই হয় নাই এখনো 18। মনে রাখতে হবে তাদেরকে কিন্তু 18 হলে প্রাপ্তবয়স্ক মনে করা হয়, সেখানে 16 বছরে তাদেরকে রাজনীতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। মানে কি, মা বাবা ছেঁড়া লুঙ্গি পরে গায়ে গতরে সারাদিন ঘাম খেয়ে রিক্সা চালিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, একবেলা খেয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, আর সেই ছেলেকে ডক্টর ইউনূসরা এবং রাজনীতিবিদরা নিয়ে রাজনীতিতে ট্রেনে রাস্তায় নিয়ে হত্যা করবে, বাবা মার বুক খালি করবে। আমি তো এই জন্য এই যে ভিডিওতে আসি, এই বাংলাদেশের ছেলে মেয়েকে গাইড করতে আসি। আমি রাজনীতি কোনো শখ নাই, কোনো কিছুর শখ নাই, আমি কোনো অন্যান্যদের মতো ধান্দাবাজ না। এই জন্য আমি বারবার ছেলে মেয়েদেরকে বলি, তোমরা প্লিজ পড়াশোনায় ফিরে যাও, রাজনীতি করো, কিন্তু রাজনীতি হচ্ছে একটা ফ্রি সার্ভিস দেশের জন্য। কিন্তু তোমার প্রফেশন হওয়া উচিত তোমার পড়াশোনা, এবং ভবিষ্যতে সেই পড়াশোনাকে ব্যবহার করে তোমরা কি করবে। যদি রাজনীতি দিয়ে তোমরা সংসার চালাতে চাও, পয়সা বানাতে চাও, তাহলে যেই লাউ সেই কদু, তোমাদের মাঝখানে আর আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে কোনো পার্থক্য। হাসনাত আব্দুল্লাহদের সাথে ডক্টর ইউনূস নিজেও পারছেন না, বাধ্য হয়ে ইউনূস সঠিক পথে আসবেন, থাকবেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহরা এনসিপি আসলেই ওরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর। ওদের যে কৌশল, ওদের যে সাহসিকতা, ওদের যে সফলতা, ওদের যে অবদান, এটা বর্তমান শতাব্দীতে আপনি খুব কম পাবেন। দেখেন, বিএনপি জামাতের মতো ওয়েল ট্রেইন বড় এস্টাবলিশড রাজনৈতিক দল হাসিনার কিচ্ছু করতে পারেনি, এবং বিএনপি জামাত যে টাইপের আন্দোলন করতো তাতে 100 বছরও হাসিনার কিচ্ছু করতে পারত না। কিন্তু শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে, এর চাইতে বড় বীরত্ব আর কি দেখতে চান? কি কৌশলে হাসিনাকে গোল খাওয়াইছে দেখেছেন না? এরা মহান, এদের যে মেধা, হাসিনার কাছে, হাসিনার পক্ষে র ছিল, মোসাদ ছিল, সিআইএ বিএই ছিল, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল, চীন ছিল, আর বাংলাদেশে এনএসআই, ডিজিএফআই, ডিবিএসবি এগুলো তো ছিলই। কিন্তু দর্শক, কেউ হাসনাত আব্দুল্লাহদের সাথে পারেনি। তাহলে ডক্টর ইউনূস পারবে কিভাবে? দেখেন, এই ইউনূসের নিয়োগদাতা হাসনাতরা, সাদিক কায়েমরা। এটা প্রফেসর ইউনূস নিজেই বারবার বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, ছাত্ররা আমাকে বসিয়েছে, জিকিরের মতো বলতেন, ওজিফা করে বলতেন। এবং হাসনাতদেরকে কি আদর করতেন প্রফেসর ইউনূস, আপনারা জানেন, সবাই দেখেছেন। কিন্তু সেই ইউনূসের সাথে এখন হাসনাত আব্দুল্লাহরা চোখে চোখ রেখে কথা বলছে। এটা কেন? মানে কখন প্রফেসর ইউনূসের সাথে চোখে চোখ রেখে পোল্টি মারতে হয়, আর কখন স্যার 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 বলতে হয়, এটা ভালোভাবেই জানে। ইউনূস সাহেবের চেয়ে বেশি জানে বলেই হাসিনাকে জয় বাংলা করতে পেরেছে, এত সোজা না। আমি একটা কথা আগেও বলেছিলাম, আবারও বলি, আসিফ মাহমুদ নতুনভাবে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বিসিবির লোকজন সচিবালয়ে গেছে দেখা করতে। তার মধ্যে খালেদ মাহমুদ সুজন সহ আরো অনেকে ছিলেন। তখন এই খালেদ মাহমুদ সুজনরা লাইন দিয়ে পরিচিত হয় স্যার স্যার বলে, আর আসিফ মাহমুদ বসে বসে সে পরিচয় নিচ্ছেন, বলছে স্যার আমি খালেদ মাহমুদ সুজন, আমার দায়িত্ব এটা, স্যার আমি অমুক, আমি এটা। তখন অনেক সুশীল প্রশ্ন তুলেছেন যে আসিফ মাহমুদ একটা ছোট্ট বাচ্চা ছেলে, ঠিক আছে মন্ত্রী হয়েছেন, আর খালেদ মাহমুদ সুজন কত বড় মাপের লোক, সিনিয়র লোক, আসিফ মাহমুদ এভাবে না করলেও পারতেন, বেশি বড় হয়ে গেছে, খালেদ মাহমুদ সুজনের সমান হয়েছে সে। আসিফ মাহমুদ তো বলতে পারতো যে ভাই আপনাকে চিনি আমি, আপনার পরিচয় দিতে হবে না, এরকম জ্ঞান দিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, দেখেন, খালেদ মাহমুদ সুজন আর শচীন টেন্ডুলকার বলেন, বাংলাদেশের ওই সাকিব টাকিব মাশরাফি বাদ দেন, আসিফ মাহমুদদের যে ওয়েট, আসিফ মাহমুদদের যে অবদান, তার ধারে কাছেও নেই। আসিফ মাহমুদদের যে মর্যাদা, ওইরকম বিশ্বকাপ 5টা জিতলেও আসিফ মাহমুদ যা করেছে
ওর সমান হবে না। আসিফ কি করেছে? হাসিনার পতন ঘটিয়েছে, নিশ্চিত মৃত্যু জেনে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। 2000 3000 শহীদদের বিনিময়ে একটা বিপ্লব ছিনিয়ে এনেছেন। একটা রেজিমের, ভয়ানক একটা ফেসিবাদী রেজিমের পতন ঘটিয়েছে। আসিফ মাহমুদ যা করেছে, ওইসব তার সামনে ওইসব বিশ্বকাপ জেতার এগুলো কিচ্ছু না। আর লেট অ্যালান খালেদ মাহমুদ সুজন কি? আসিফ মাহমুদের একটা পশমের সমান মর্যাদা আছে? ওরা কি করেছিল? আসিফ মাহমুদের আমরা সমালোচনা করব, ব্ল্যাঙ্ক চেক দিব না, আকাম করলে তো সমালোচনা করবই, কিন্তু অবদানের কথাটা যদি মনে করতে চান, জাস্ট একটু জুলাই অগাস্টে ফিরে যান। জনগণ যেভাবে আসিফদের ডাকে রাজপথে নেমেছে, হাসনাতদের ডাকে, শেখ মুজিবের ডাকে 7 মার্চ এত মানুষ জেগে ওঠেনি। এটা তুলনা করলে আপনি করতে পারেন জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণার সাথে, যে মানুষ জেগে উঠেছিল, তাও সাধারণ মানুষ এতটা না, এবং এতটা অস্ত্রের বিরুদ্ধে না। জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছিল, কিভাবে আমরা আসিফ নাহিদদের দিকে তাকিয়ে থাকতাম, হাসনাতদের দিকে, কিভাবে পুলিশের সাথে ওরা ধাক্কাধাক্কি করেছে, সেই ডিবি অফিসের ঘটনা, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে, শহীদ মিনারে, ভিসি চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কফিন মিছিল, গায়েবানা জানাজা, কত কিছু, শাহবাগে। আবার সে আসিফদেরই ঘোষণা, কোন মিলিটারি শাসন আমরা মানব না। ওদিকে মিলিটারির সাথে বৈঠক করে রাজনৈতিক দলগুলো, সেনাপ্রধানের সাথে, কিন্তু কিছুই হয়নি সেই বৈঠকে। শাহবাগ থেকে আসিফ বলেছেন ফেসবুকে যে কোনো মিলিটারি শাসন মানব না, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সাহস পায়নি। অথচ এটা নিশ্চিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেবে। হাসিনা পালিয়েছে এই মুহূর্তে সরকার বলতে সেনাবাহিনী, এটা নিশ্চিত ছিল। আসিফ বলেছে হয়নি। শহীদ মিনারে আসিফ যেটা বলেছে সেটা হয়নি। এই আসিফ নাহিদরা যা বলেছে ওইটাই, হাসনাতরা যা বলেছে। পরশু দিন নয়, একদিন এগিয়ে আগামীকালেই মার্চ টু ঢাকা, মার্চ ফর ঢাকা। সারা বাংলাদেশ গর্জে উঠেছে। 7 মার্চ 1971, তার চাইতে অনেক ডাইমেনশনে আমাদের 24 বড়। কিভাবে দেখেন, 1971 মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 26শে মার্চ, জিয়াউর রহমানের ঘোষণা। ঠিক আছে, ক্র্যাকডাউন চলছিল, গণহত্যা চলছিল, রাইট, কালো রাত, অল আর রাইট। কিন্তু কতজন সেনাবাহিনী গুলি করেছিল, কোন কোন জায়গায়? এর উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা মোটর, শাহবাগ, মগবাজার, এই কয়েকটা এলাকায়, বা ওই মালিবাগ পুলিশ লাইনের ওইসব জায়গায় কয়েকটা এলাকায় গণহত্যা চালিয়েছিল অল্প কিছু পাক মিলিটারি। সংখ্যাটা ছিল খুব কম। আর 24-এ এবং এই অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছিলাম 71-এ। কিন্তু 24-এ কি? বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ হাসিনা বাহিনী, মিলিটারি, পুলিশ, র্যাব, আনসার, বিজিপি সব, এবং আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র নিয়ে মাঠে নেমে গণহত্যায় নেমেছিল। 71-এ অল্প কিছু পাক মিলিটারির বিরুদ্ধে দাঁড়ানো, সেই পাকিস্তান থেকে এসে তার মধ্যে আবার একটা বড় অংশ বিদ্রোহ করেছে যে না, আমরা পাকিস্তানের সাথে নাই, বাংলাদেশের সাথে আছি। এটা বড় কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না। আর বাংলাদেশে হাসনাতরা যে যুদ্ধ করেছে, এটা ভয়ানক রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে ছিল, ভয়ানক। এটার সাথে 71-এর তুলনা হয়। চিন্তা করেন, বাংলাদেশে সব আনাচে কানাচে কিভাবে পুলিশ ক্র্যাকডাউন চালিয়েছে, সরকারি বাহিনী, তাদের লোকজন সহ। এত লোক ছিল পাকিস্তানিদের বাংলাদেশে? না, ছিল না। এই হাসনাতদের সাথে থেকেও পারবে না, এটাই স্বাভাবিক। ইউনূসও পারবে না। দর্শক, ইউনূসকে স্যার বলেন, আবার ইউনূসকে স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত করেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে? উনি ডক্টর ইউনূসের জন্য ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেন, এটা হারাম ভাবে। উনি যে গাড়িটা চলেন সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সঙ্গে বেইমানি। দেখেন, এর মানে ইউনূসকে দায়ী করছেন, স্বজন প্রীতির অভিযোগে অভিযুক্ত করছেন। ইউনূস ব্যর্থ, পারছে না,
হয় না, অমুক তমুক কত কিছু বলছে। তাহলে আপনি চিন্তা করেন যে হাসনাত আব্দুল্লাহরা ইউনূসের চোখে চোখ রেখে কথা বলেন, তো এই হাসনাতদের ধমকে প্রফেসর ইউনূসও সঠিক লাইনে চলে আসবেন। ডক্টর ইউনূস কি দুধের বাচ্চা যে বুঝে না তার আশেপাশে সমস্ত আওয়ামী লীগের লোক? তাহলে তার নোবেল প্রাইজটা দিয়ে আমার দরকার লাভটা কি? সুতরাং যারা মনে করেন নোবেল ডক্টর ইউনূস বসে বসে লাফালাফি করেন, যারা কথায় কথায় 1 বছর পার করে দিল কিন্তু ডক্টর ইউনূস এই করে হেলায় হেলায় অযোগ্যতায় কাটিয়ে দিল। তারা আপনারা বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা দিকে যাচ্ছে। দেশের সামান্য নিরাপত্তা নাই, কাকে কখন কে মেরে ফেলে বাংলাদেশে তার কোনো নিশ্চয়তা নাই। মানে যে সংস্কারের কথা বলা হয়েছে, আইন শৃঙ্খলার উন্নতির কথা, সেগুলো তো 1 বছরে কিছুই, কিন্তু ওনারা যে বললো যে 5ই আগস্ট প্রথম অধ্যায় শেষ, এখন দ্বিতীয় অধ্যায়ে ওনারা পা দিয়েছেন, দ্বিতীয় অধ্যায়ে সফলতার পালা। তো এটা আপনার কাছে আমি পরে শুনতে চাইবো, কিন্তু এর আগে কি গেল আমি তাই বুঝলাম না, দ্বিতীয় অধ্যায় কি শুরু করবে? গতকালকে ওনারা বলছেন যে ওনারা দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে প্রথম অধ্যায় কোথায়? কমিটি গঠন করা এটা প্রথম অধ্যায়। সেটাই এখন এইখানেই তো প্রশ্ন যে আসলে প্রথম অধ্যায় ওনারা কি শেষ করলেন? 5ই আগস্ট ঘোষণাপত্র দিয়েই শেষ হয়ে গেল প্রথম অধ্যায়। মানে সংস্কার কোথায়? আমাদের বিচার কোথায়, সংস্কার কোথায়? দেখেন, যারা ভুক্তভোগী, একটা জিনিস বুঝতে হবে সহজ কথা, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। জনগণ হচ্ছে ভুক্তভোগী। উপরে যারা ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু কঠিন অবস্থার মাঝখানে আছে। বাংলাদেশে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। পত্রিকায় আসছে বাংলাদেশের এক্সপোর্ট বেড়েছে, অমুক বেড়েছে, সমুক বেড়েছে। এখনো আগের যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আস্তে আস্তে, প্রথম তো একদম পুরো স্থবির অবস্থায় ছিল, এখন আস্তে আস্তে কিছু চলতে শুরু করেছে, কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। কিন্তু সেটা গার্মেন্টস সেক্টরে বলেন, অন্যান্য সেক্টরই বলেন, ব্যবসার অবস্থা খুব খারাপ। কারণ তারা এখন চুপচাপ করে নজর দিয়ে দেখছে যে ডক্টর ইউনূস কতদিন চলে। কারণ যেইভাবে দেশে যেইভাবে প্রতিটা চাপ দিচ্ছে না আর কি, ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে না, ডক্টর ইউনূস মেনে নিচ্ছে, সহ্য করছে, এক্স্যাক্টলি। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তারা মাইন্ডটা চেপার মাঝখানে আছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তারপরে ডক্টর ইউনূসের আরেক মুনাফিকি দেখেন, ওই যে যারা অন্ধ মূর্খ, তারা আমার কথা শুনলে, এত বছর আওয়ামী লীগ গালি দিত, হাসিনাকে নিয়ে সমালোচনা করলে, তারপরে তারেক রহমানকে কারেকশন দেওয়ার চেষ্টা করলে বিএনপি গালি দিত। আজকাল বিএনপি গালিগালাজ করে না, কারণ ওরা বুঝে গেছে যে মেজর দেলোয়ার সাহেবের কথাগুলো ভুল বলে না। দেশের ভালোর জন্য এবং বিএনপির ভালোর জন্য এই কথাগুলা, মানুষের ভালোর জন্য কথাগুলা বলে। এবং তৃতীয়ত, আজকাল দেখি ডক্টর ইউনূসের সম্পর্কে কথা বললে ওই চ্যাংরা প্যাংরা ছেলে মেয়েরা এসে আবার দেখি তারও গালিগালাজ শুরু করে। মানে ওই যে একটা কথা আছে ময়মনসিং এর ভাষায়, যে পোলার বুদ্ধি গলাত, মানে এই পর্যন্ত হাঁটুতে আর কি। ওরা তো বুঝতে পারছে না, জীবনে কিছু দেখে নাই, মনে করছে ওই কি বলে জিপিএ 5 পাস খয়রাতি দেওয়ার পড়াশোনা, এখন যে জিপিএ 5 পেলেই সমস্ত শিক্ষা হয়ে গেল। কিন্তু বুঝতে পারছে না সেই শিক্ষা দিয়ে ভালো কোনো চাকরির জায়গায় গেলে ইন্টারভিউর দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ধ্বংস করা হয়েছে। এই যে ডক্টর ইউনূস 3-0 গল্প শুনিয়ে পশ্চিমা স্টেজ তৈরি করে দেয়, স্ক্রিপ্ট লিখে দেয়, তা উনি শুধু পড়েন আর ইয়াং একটা ছেলে আর মেয়েকে পাশে নিয়ে যান, হাতটা তুলে দাঁড়িয়ে যান, এইটা হচ্ছে পশ্চিমারা মজা পায়। কিন্তু বাংলাদেশিরা প্রথম মজা পেয়েছে, এই বোধহয় কিছু হয়ে যাবে। কিন্তু ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বের মাঝখানে 1-0 হচ্ছে শূন্য বেকারত্ব। কিন্তু মুনাফিকিটা দেখেন,